বেশ কয়েক মিনিট চোখ বন্ধ করে নিজের হার্টবিটকে শান্ত করল প্রাচী। ব্যাপারটা সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না। আর কে, দ্য গ্রেট আর কে তার সঙ্গে এসে কথা বলছে? নামকরা ও উঠতি মডেল, অভিনেতা, অভিনেত্রী, অন্যান্য কলাকুশলী মিলিয়ে প্রায় 150 মতো লোক নিমন্ত্রিত আজকের এই পার্টিতে। অনেক সফল অভিনেত্রীও আছে। এদিকে প্রাচীর এটা প্রথম কাজ। যদিও মডেলিং জগতে তার কাজ খুব প্রশংসিত হয়েছে, তবুও আর্কের মতো প্রভাবশালী লোক খুঁজে খুঁজে এসে তার সঙ্গে কথা বলছেন, এটাতে যে বাকিরাও বেশ অবাক হয়েছে সেটা প্রাচী বেশ বুঝতে পারছে। টেলিভিশনের দুনিয়ায় আর্কের যেমন সুনাম আছে, তেমন আড়ালে আবডালে কান পাতলে তার নামে কেচ্ছা কেলেঙ্কারি প্রচুর শোনা যায়। যে মডেল কিংবা অভিনেত্রীর ওপর আর্কের নজর পড়ে, তার কেরিয়ার গ্রাফ একেবারে তরতর করে উঠে যায়। আবার তিনি চাইলে একটা ফোন কল করেই কারো কেরিয়ার বরবাদ করে দিতে পারেন। বেশিরভাগ মেয়েরা, বিশেষ করে যারা সদ্য ইন্ডাস্ট্রিতে এসে পায়ের তলায় মাটি খুঁজছে, তারা আর্কের গুডবুকে নাম তোলার জন্য মুখিয়ে থাকে। তবে সবাই যে কাজ পাওয়ার লোভে আত্মসম্মান বিসর্জন দিয়ে দেয় তা নয়। কিন্তু যদি এমন হয় যে আর্কের কারো ওপর নজর পড়েছে আর সে আর্কের প্রস্তাবে রাজি হয়নি, তাহলে মাসখানেকের মধ্যে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। টেলি দুনিয়ায় কাজ করার স্বপ্ন তার স্বপ্নই থেকে যায়। তুমি নিশ্চয় প্রাচী? প্রায় 50 বছর বয়সী আরকে যখন তার সামনে এসে জিজ্ঞেস করলেন, স্বাভাবিকভাবেই প্রাচীর হাত পা উত্তেজনায় কাঁপতে লাগলো। হ্যাঁ, নিজেকে সামলে নিয়ে বেশ কয়েক মুহূর্ত পর উত্তর দিল সে। আমার সঙ্গে ডেটিংয়ে যেতে কেমন লাগবে তোমার? প্রাচীর চোখে চোখ রেখে বললেন আরকে। সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিচু গলায় জবাব দিল প্রাচী, কখনো ভেবে দেখিনি। আর ভাবার সময় নেই। আমার সঙ্গে ডেটে যাবে তুমি, স্পষ্ট আদেশ আর্কের গলায়। আর যদি না যাই? কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল প্রাচী। তার ফলাফল তুমি খুব ভালো করে জানো। 1 সপ্তাহ সময় দিলাম, তার মধ্যে তোমার রিপ্লাই চাই আমার। একেবারে আলটিমেটাম দিয়ে সরে গেলেন আরকে। আর প্রায় সঙ্গে সঙ্গে 7-8 জন একেবারে হুমড়ি খেয়ে পড়ল প্রাচীর ওপর। এই কি বলছিল রে? ইস, তুই কি লাকি রে! এই রকম সব কমেন্ট একেবারে ধেয়ে আসতে লাগলো প্রাচীর দিকে। প্রাচীর কেমন যেন মাথা ঘুরতে লাগলো। কাউকে কিছু বলল না সে। কিছুক্ষণ পর না খেয়েই পার্টি থেকে বেরিয়ে এলো। কি করবে কিছু বুঝতে পারছে না। আর্কের সম্বন্ধে অনেক কথা শুনেছে সে। অনেকে তার সাহায্য নিয়ে ওপরে ওঠে, কিন্তু ওরকম কিছু ভাবতে গেলে গা গুলিয়ে ওঠে প্রাচীর। খুব সাধারণ, বলতে গেলে একেবারে নিম্নবিত্ত পরিবারের মেয়ে সে। খুব ছোটবেলা থেকেই তার ইচ্ছে নার্স হওয়ার। সে এখন একটা প্রাইভেট নার্সিং কলেজে পড়ে, আর কলেজের ফি জোগাড় করার জন্যই তার এই মডেলিং জগতে আসা। সে কোনো দিন ভাবেনি এই কাজ করবে। খানিকটা আকস্মিকভাবেই সে এখানে ঢুকে পড়েছে। আর যেহেতু তার বাড়ির অবস্থা খুবই খারাপ, নিজের পড়ার খরচ তাকে নিজেকেই চালাতে হয়। প্রায় বেশিরভাগ দিনই অনেক রাত পর্যন্ত কাজ করে সে। তারপর মেসে ফিরে 3-4 ঘন্টা ঘুমিয়েই সকালে ছোটে ক্লাস করতে। প্রচণ্ড ক্লান্তি লাগে এক এক সময়, কিন্তু তার অদম্য মনের জোরের কাছে সব কিছু হার মেনে যায়। যাই হোক,
সমস্ত প্রতিকূলতার সঙ্গে লড়াই করে খুব আনন্দের সঙ্গেই সে দুদিক সামলে যাচ্ছিল। কিন্তু আজ যা হলো তাতে প্রাচীর ভেতরে একটা অজানা আশঙ্কার সৃষ্টি হলো। সত্যি যদি আরকে তার মডেলিং করা বন্ধ করে দেয়? মাত্র সেকেন্ড ইয়ার চলছে তার, কি করে পড়া শেষ করবে সে? দুদিন খুব চিন্তায় কাটলো প্রাচীর। সে তো অন্য কোনো কাজও করতে পারবে না। সুন্দর মুখ আর সুন্দর ফিগার ছিল বলে না হয় এই কাজটা পেয়েছে। এটা চলে গেলে কি করবে সে? এমন কিছু জমানো নেই যাতে অন্তত 1 মাস ম্যানেজ করতে পারবে। বাবা মার কাছেও টাকা পাঠাতে পারবে না। ভাবতে গিয়ে বুকটা ভারী হয়ে গেল প্রাচীর। 3 দিনের দিন কাঁপা কাঁপা হাতে আরকে ফোন করলো সে। আমি জানতাম তুমি ফোন করবে। ফোন ধরেই বললেন আরকে, আমি আপনার প্রস্তাবে রাজি, মৃদুস্বরে বলল প্রাচী। বুক ফেটে কান্না বেরিয়ে আসতে চাইছে তার, কিন্তু সে জানে তাকে শক্ত হতে হবে। 8 ঘন্টার মধ্যে তৈরি হয়ে নাও, আর হ্যাঁ, অ্যাড্রেসটা সেন্ড করে দাও বলে ফোন রেখে দিলেন আরকে। 8 ঘন্টার মধ্যে তৈরি হয়ে নিল প্রাচী। 2-3 মিনিটের মধ্যে একটা গাড়ি এসে হর্ন দিতে লাগলো একেবারে ঠিক তাদের মেসের সামনে। বুঝতে পারল প্রাচী। বেরিয়ে এসে দেখল গাড়ির ভেতর থেকে আরকে হাত বাড়িয়ে ডাকছেন। গিয়ে গাড়িতে উঠে বসল সে। তোমার এর চেয়ে আর ভালো কোনো ড্রেস নেই? জিজ্ঞেস করলেন আরকে। না, মডেলিংয়ের সময় ছাড়া আমি চুড়িদার পরতেই অভ্যস্ত, জানালো প্রাচী। এরপর আরকে প্রাচীকে শহরের অন্যতম বড় শপিং মলে নিয়ে গেলেন। এই শোরুমগুলোতে ঢোকার কথা আজ পর্যন্ত কোনো দিন ভাবেনি প্রাচী। আরকে তাকে বেশ সুন্দর সুন্দর অনেকগুলো ড্রেস কিনে দিলেন। তবে কেনার আগে প্রতিটা ড্রেস পরে পরে তাকে দেখাতে হলো। খুব বিরক্তি লাগছিল প্রাচীর, কিন্তু কিছু করার নেই। এরপর 3 জোড়া জুতোও কেনা হলো তার। দেখতে দেখতে কোথা দিয়ে 1 সপ্তাহ কেটে গেল। এই কদিন রোজই প্রাচীকে নিয়ে বেরিয়েছেন আরকে। প্রচুর জিনিস কিনে দিয়েছেন, বড় বড় রেস্তোরাঁতে খাইয়েছেন, কিন্তু কোনো অভদ্রতা করেননি প্রাচীর সাথে। তার ছোটবেলার গল্প শুনেছেন, স্ট্রাগলের গল্প শুনেছেন। কথা বলতে বলতে আগের ভয় আর জড়তা কেটে গেছে প্রাচীর। ধীরে ধীরে মানুষটার প্রতি একটা ভালো লাগা তৈরি হচ্ছে প্রাচীর মনে। এমনিতে খুব সুপুরুষ আরকে। তাকে দেখলে বোঝা যায় না তার বয়স ঠিক কত। কানের পাশে সামান্য একটু সাদা চুল যেন তার আকর্ষণ আরও বাড়িয়ে তুলেছে। আজকাল মাঝে মাঝে আর চোখে আরকে দেখে প্রাচী। বুঝতে পারে মেয়েরা কেন তার জন্য এত পাগল। অদ্ভুত একটা যৌন আবেদন আছে তার চেহারায়। প্রায় দিন 15 খুব ভালোভাবে কেটে গেল। এই কদিন প্রাচীকে রানীর মতো ট্রিট করেছেন আরকে। নিজের মনে এখন একটা দ্বন্দ্ব কাজ করে প্রাচীর। তবে কি সবাই যা বলে তা ভুল? আসলে মানুষটা অতটাও খারাপ নয়। হয়তো মনের মতো মানুষ পেলে তিনিও আর 5টা প্রেমিকের মতোই। তবে আর যাই হোক, প্রাচী বুঝতে পেরেছে আরকে তাকে বেশ পছন্দ করেন। আজকাল তাই আরকের সঙ্গ উপভোগ করে সে। মাসখানেক পর একদিন আরকে প্রাচীকে জানালেন তাদের দুজনের সিঙ্গাপুর যাওয়ার টিকিট কেটেছেন তিনি। শুনে মুহূর্তের মধ্যে মনটা নেচে উঠল প্রাচীর। তারপরই মুখ শুকনো করে সে বলল, কিন্তু এখন কি করে যাব? টানা 3 দিন পর শুটিং রয়েছে। আমি সব ম্যানেজ করে দেব। 7 দিন থাকবো আমরা ওখানে, সেই মতো সব ব্যবস্থা হয়ে যাবে, কিচ্ছু চিন্তা নেই।
এরপর মনের আনন্দে শপিং আর সেই সঙ্গে প্যাকিং করতে শুরু করে দিল প্রাচী। নির্দিষ্ট দিনে আর্কের সঙ্গে সিঙ্গাপুর রওনা দিল সে। কদিন একেবারে স্বপ্নের মতো কাটল প্রাচীর। আরকে তাকে ভালোবাসায় একেবারে ভরিয়ে দিলেন। সেও কোনো কার্পণ্য না করেই নিজেকে পুরোপুরি সমর্পণ করল তার কাছে। আর্কের বুকে মুখ গুঁজে সে ভাবতে লাগলো ফিরে গিয়ে কিভাবে এই সম্পর্কটাকে আরও পরিণতির দিকে নিয়ে যাবে। আরকে মানে রাজেন্দ্র কুমারকে খুব ভালোবেসে ফেলেছে সে, হোক না তার চেয়ে প্রায় ২৬ বছরের বড়। এই মানুষটাকে সে সব সময় তার পাশে চায়। রবিবার দুপুরে ফেরার কথা আরকে আর প্রাচীর। শনিবার রাতে ঘনিষ্ঠ অবস্থায় একে অন্যকে অনেক প্রমিস করল তারা, বিশেষ করে প্রাচী। আবেগবিহ্বল গলায় প্রেম নিবেদন করল সে আরকেকে। তারপর আরকের বুকে মাথা রেখেই ঘুমিয়ে পড়ল সে। পরদিন সকালে ঘুম ভাঙতেই আগের রাতের কথা মনে পড়ে গেল প্রাচীর। ঠোঁটে হাসি খেলে গেল তার। পাশ ফিরে আরকেকে জড়িয়ে ধরতে গিয়ে সে দেখল বিছানা ফাঁকা। চাদরটা গায়ে জড়িয়ে উঠে বসে এদিক ওদিক তাকালো সে। জানলার ধারে দাঁড়িয়ে এই সকালবেলাতেই সিগারেট খাচ্ছে আরকে। আরকে মৃদু গলায় ডাকলো প্রাচী। ঘুরে তাকালেন আরকে, কিন্তু তার মুখে কাঠিন্য। তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ো, আমি আরও 2 দিন এখানে থাকব। তোমাকে একা একাই ফিরে যেতে হবে, কোনো অসুবিধে হবে না আশা করি। আর এয়ারপোর্টে যাওয়ার গাড়ি বুক করে দেব আমি, নির্বিকার ভঙ্গিতে বললেন আরকে। মানে তুমি যাবে না আমার সঙ্গে? কেন, কি কাজ তোমার এখানে? মুখ দিয়ে বেরিয়ে গেল প্রাচীর। ভীষণ অবাক হয়েছে সে। ঘুমানোর আগে পর্যন্ত তো এই প্ল্যানের কথা সে জানতো না। এই, তুমি কি আমার কাছে কৈফিয়ত চাইছো নাকি? আর কে কাউকে কৈফিয়ত দেয় না। চুপচাপ রেডি হয়ে কেটে পড়ো দেখি। আর হ্যাঁ, যাওয়ার আগে নিচে ব্রেকফাস্ট সেরে যেও। চিবিয়ে চিবিয়ে কথাগুলো বললেন আরকে। অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকলো প্রাচী। তারপর ধীরে ধীরে উঠে জামা কাপড় নিয়ে বাথরুমে ঢুকে গেল। ভেতরে গিয়ে কান্নায় ভেঙে পড়ল সে। সে কি ভেবেছিল আর কি হয়ে গেল? সে যে প্রচণ্ডভাবে বোকা বনে গেছে সেটা বুঝে নিজের গালে নিজেরই থাপ্পড় মারতে ইচ্ছে করলো তার। অনেক কষ্টে নিজেকে শান্ত করে ফ্রেশ হয়ে খানিকক্ষণ পর বাইরে বেরিয়ে এলো সে। বেরিয়ে দেখলো বাইরে যাওয়ার জন্য রেডি আরকে। একটা বেশ মোটা প্যাকেট তার হাতে ধরিয়ে দিয়ে তিনি বললেন, এতে বেশ কিছু টাকা আছে, তোমার কাজে লাগবে। আর কোনো দিন আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে না। দুঃখ, লজ্জা, ঘৃণা সব মিলিয়ে অদ্ভুত এক অনুভূতি হলো প্রাচীর। মনে হলো এই মুহূর্তে পৃথিবীটা ধ্বংস হয়ে গেলে বোধ হয় ভালো হতো। তাহলে তাকে আর কারো কাছে মুখ দেখাতে হতো না, নিজের মনের কাছে জবাবদিহি করতে হতো না। রাগে দুঃখে প্যাকেটটা ছুঁড়ে ফেলে দিল সে। সেদিকে না তাকিয়ে মোবাইলে কি যেন করতে লাগলেন আরকে। 10 মিনিটের মধ্যে রেডি হয়ে জিনিসপত্র নিয়ে বেরিয়ে গেল প্রাচী। আরকে তখনও ফোনে মুখ গুঁজে। ধাতস্থ হতে প্রায় সপ্তাহখানেক লাগলো প্রাচীর। তারপর সে একটা খুব দুঃসাহসিক কাজ করল। মুখ খুলল মিডিয়ার সামনে। কোনো রাগঢাক না করেই আরকের ওপরে সমস্ত ক্ষোভ উগরে দিল। নিজের ক্ষমতার জোরে লোকটা কিভাবে উঠতি মডেল আর অভিনেত্রীদের দিয়ে নিজের লালসা মেটায় সব বলল সে। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেল খবরটা। কেউ কেউ ফোন করে প্রাচীকে ভয় দেখালো। এটা তুই একদম ঠিক করলি না, তোর কেরিয়ার একদম শেষ হয়ে যাবে।
শুধু কেরিয়ার কেন, তোকে বাঁচিয়ে রাখে কি না দেখ। আবার অন্যদিকে প্রচুর মেয়ে এগিয়ে এসে মিডিয়ার সামনে মুখ খুলল, প্রাচীর সাহসের প্রশংসা করল, জানালো যে তারাও এই একইভাবে বঞ্চনার শিকার হয়েছে, কিন্তু আর্কের প্রভাব প্রতিপত্তির ভয়ে কোনোদিন মুখ খুলতে পারেনি। আর্কের মতো লোকের কড়া শাস্তি হওয়া উচিত। ইন্ডাস্ট্রিতে একেবারে তোলপাড় শুরু হয়ে গেল। ফলস্বরূপ মডেলিং জগৎকে বিদায় জানাতে হলো প্রাচীর। কেউ তাকে আর কাজ দিতে রাজি নয়। কিন্তু প্রাচী একেবারে ভয় পেল না। সোজা গিয়ে দেখা করল কলেজের প্রিন্সিপালের সঙ্গে। কোনো দ্বিধা না রেখে সব খুলে বলল তাকে। মহিলা প্রিন্সিপাল সব কিছু শুনে নিজের দায়িত্বে স্পেশাল স্কলারশিপের ব্যবস্থা করে দিলেন তার। খুব ভালো করে পড়াশোনা করতে শুরু করে দিল প্রাচী। কিছুদিন পর এক মডেলিং সংস্থা নারী শক্তির প্রতীক হিসেবে এক নামকরা বিউটি প্রোডাক্টের জন্য প্রাচীকে দিয়ে মডেলিং করানোর অফার দিল। প্রথমে না করলেও পরে ভাবনা চিন্তা করে কাজটা নিল প্রাচী। ভীষণ পপুলারিটি পেল সে, খুব খুশি সে তাই এখন। আর ওদিকে সোশ্যাল মিডিয়ায় ঘটে যাওয়া বিপ্লবের জেরে ধীরে ধীরে প্রতিপত্তি কমতে লাগলো আর্কের। লোকে তাকে যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করে। আজকাল বিষাদে ডুবে থাকেন তিনি। প্রায় ভোর রাত পর্যন্ত বারে বসে থাকতে দেখা যায় তাকে। মেয়েদের এক পত্রিকায় মাঝে মাঝেই আর্টিকেল লেখার জন্য অনুরোধ আসে প্রাচীর কাছে। তার সাফল্য অনেক মেয়েকেই অনুপ্রেরণা যোগায়। নিষ্ঠা আর সৎ সাহস থাকলে কোনো বাধাই যে মানুষকে আটকাতে পারে না, সমাজের কাছে সেই বার্তাই সারা জীবন দিতে চায় প্রাচী।